আচ্ছা বলুন তো, 4 থেকে 77 নিয়ে যাওয়া দিলীপ ঘোষ বিজেপির বেশি ক্ষতি করছে, নাকি 18 থেকে 12 নামিয়ে আনা শুভেন্দু অধিকারী বিজেপির বেশি উপকার করছে? 13 থেকে 43% নিয়ে যাওয়া দিলীপ ঘোষ বিজেপির বড় শত্রু, নাকি 43 থেকে 38% নামিয়ে আনা শুভেন্দু অধিকারী বিজেপির পরম মিত্র? আর এই প্রশ্নগুলো কেন উঠছে? এই প্রশ্নগুলো উঠছে কারণ গতকাল দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার পর থেকে দিলীপ ঘোষকে নিয়ে যে সমস্ত অ্যালিগেশন তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির এক অংশ, ভারতীয় জনতা পার্টির চুনোপুটি থেকে রাঘব বোয়াল নেতারা যেভাবে দিলীপ ঘোষকে নিয়ে মাঠে নেমেছে, দিলীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অ্যালিগেশন আনছে, তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস নয়, দিলীপ ঘোষ যেন ভারতীয় জনতা পার্টির এক অন্যতম শত্রু। দিলীপ ঘোষ এত বড় একটা খারাপ কাজ করে ফেলেছে যার ফলে যেন 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভরাডুবি হবে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতাচ্যুত হবে। হ্যাঁ, এই অভিযোগগুলো যদি কোনো চুনোপুটি নেতা তুলতো তাহলে বলার কোনো জায়গা থাকতো না, কিন্তু সেই অভিযোগগুলো তুলছে কারা? তথাগত রায় থেকে শুরু করে গালফোলা সুকান্ত মজুমদার, তথাগত রায় তো কামিনী কাঞ্চন থেকে শুরু করে দিলীপ ঘোষের সম্পর্কে একাধিক এমন এমন অভিযোগ তুলেছে যেগুলো জনসমক্ষে বলার নয়। কেউ কেউ বলছেন দিলীপ ঘোষ ত্যাগী থেকে ভোগী হয়ে গেলেন, কেউ কেউ বলছে দিলীপ ঘোষ অনেক দিন থেকে, অনেক আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তলায় তলায় সেটিং রেখে চলছে। কিন্তু টু ফ্যাক্ট সত্য কি বলছে? এই যে আজকের যারা দিলীপ ঘোষের দিকে আঙুল তুলছে, দিলীপ ঘোষের দিকে অভিযোগ তুলছে, দিলীপ ঘোষের কারণে বঙ্গ বিজেপির ক্ষতি হবে বলছে বা ক্ষতি হয়েছে বলছে, দিলীপ ঘোষ বিজেপির ক্ষতি করছে এটাই বলে অভিযোগ তুলছে, তারা কিন্তু তখন বিজেপিতে ছিল না যখন বিজেপির দায়িত্ব নিয়েছিল দিলীপ ঘোষ, যখন এই পশ্চিমবাংলায় বিজেপির হাতে মাত্র 4টে বিধায়ক ছিল, যখন পশ্চিমবাংলার হাতে গোনা কয়েকটা বুথ ছাড়া, হাতে গোনা কয়েকটা বিধানসভা কেন্দ্র ছাড়া বিজেপির সংগঠন ছিল না, তখন বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়েছিল এই দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষ বিজেপির 4 থেকে 77 নিয়ে গেছে, 4 জন এমএলএ থেকে 2021 বিধানসভা নির্বাচনে 77টা এমএলএ পর্যন্ত নিয়ে গেছে। এই দিলীপ ঘোষ যখন সভাপতি ছিল তখন বাংলা থেকে বিজেপি 18টা এমপি পেয়েছিল, যেটা এখনো পর্যন্ত বাংলা থেকে বিজেপির রেকর্ড। আর এই দিলীপ ঘোষ ক্ষমতাচ্যুত হওয়ার পর, এই দিলীপ ঘোষের সভাপতি আসন চলে যাওয়ার পর বিজেপি 18 থেকে 12তে নেমে এসেছে। কার নেতৃত্বে, কার তত্ত্বাবধানে, সেটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। যদিও তিনি নির্বাচনে পরাজয়ের পর পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, নিজের ঘাট থেকে দায়িত্ব ছুঁড়ে ফেলে বলে দিয়েছিলেন, আমি সংগঠনের ভিতরে কিছু থাকি না, আমি বিরোধী দলনেতা, আমার কাজ কেবলমাত্র দলের প্রচার করা, দল আমার যেখানে যে শিডিউল দেয় সেই শিডিউল আমি নিয়ে চলি, দল হারলো, দলের ভোট পার্সেন্টেজ কমলো, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আর সেই বিরোধী দলনেতা আজকের সেই শুভেন্দু অধিকারী আজকের দিলীপ ঘোষের দিকে আঙুল তুলছে। হ্যাঁ, এই শুভেন্দু অধিকারীর কাঠিবাজির কারণে 2024 লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাঠিবাজির কারণেই দিলীপ ঘোষের রাজনৈতিক পরাজয় হয়েছিল, এবং শুভেন্দু অধিকারী ঠিক তাদের পরাজয় নিশ্চিত করার জন্য কেন্দ্র বদল করেছিল যারা বঙ্গ বিজেপির প্রথম সারিতে থাকলে শুভেন্দু অধিকারী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের মধ্যে যেমন আড়াআড়ি একটা বিভাজন করে ফেলেছিল, তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে যেমন একটা দাদার অনুগামী তৈরি করে ফেলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জেলা, ডজনখানেক মন্ত্রিত্ব, বেশ অনেকগুলো পদে তার বসিয়ে দিয়ে যেভাবে শুভেন্দু অধিকারীকে খোলাছুট দিয়েছিল, তার ফলে শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা নিজের অনুগামী বা দাদার অনুগামী ফ্যান ফলোয়ার তৈরি করে ফেলেছিল, তেমন ভারতীয় জনতা পার্টিতে এসেও দাদার অনুগামী বলে ভারতীয় জনতা পার্টিকে আড়াআড়ি বিভক্ত করে ফেলেছে। আর আজকের যারা এই দিলীপ ঘোষের দিকে অভিযোগ তুলছে, দিলীপ ঘোষের দিকে অ্যালিগেশন তুলছে, কোলাঘাটে যারা আজকে চা চক্রে দিলীপ ঘোষকে গো ব্যাক জানালো, সেই বিজেপিরাই হচ্ছে দাদার অনুগামী বা দাদার তৈলমর্দনকারী। আর 2024 লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ পরাজিত হওয়ার পর তিনি কিছুটা ব্যাক ফুটে চলে গিয়েছিলেন, তিনি কিছুটা মিডিয়া থেকে সরে গিয়েছিলেন। যে দিলীপ ঘোষ নিয়ম করে প্রতিদিন সংবাদ শিরোনামে থাকে, সেই দিলীপ ঘোষ কিছুটা ব্যাক ফুটে চলে গিয়েছিল। আর সেই জায়গা থেকে তাকে সরিয়ে নিয়ে এসে বঙ্গ বিজেপির আবার প্রথম সারিতে বসানোর জন্য আরএসএস উদ্যোগ নিয়েছিল। কারণ 2024 লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির যে পরাজয় হয়েছে, সেই পরাজয়ের কারণ খুঁজতে এসেছিল আরএসএস এর টিম, এবং আরএসএস এর টিম যে কারণগুলো নিয়ে গিয়ে, যে তত্ত্বগুলো নিয়ে গিয়ে কেন্দ্রীয় বিজেপির হাতে তুলে দিয়েছিল, তাতে করে কেন্দ্রীয় বিজেপি বুঝে গিয়েছিল কাদের কারণে, কাদের গাফিলতি ও কাদের কাঠিবাজির কারণে বঙ্গ বিজেপি 18 থেকে 12 নেমে এসেছিল। আর যে কারণে সেই সফল দিলীপ ঘোষকে, যিনি লোকসভাতে 18টা আসন দিয়েছিলেন বাংলা থেকে, যিনি 77টা বিধানসভা আসন দিয়েছিলেন, সেই দিলীপ ঘোষকে আবার প্রথম সারিতে আনার চেষ্টা চলছিল। কেন্দ্রীয় বিজেপি আগামী দিনে দিলীপ ঘোষকে সভাপতি করবে এমনটা ঠিক হয়ে গিয়েছিল। বঙ্গ বিজেপির সভাপতি পদে বসা দিলীপ ঘোষের এক প্রকার ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার স্পষ্টভাবে কেন্দ্রীয় বিজেপিকে জানিয়ে দিয়েছিল যে দিলীপ ঘোষের মতো নেতাকে ওপরে বসিয়ে বা মাথায় বসিয়ে তার পক্ষে কাজ করা সম্ভব নয়। আর যে কারণে আজকের বা এখনো পর্যন্ত বঙ্গ বিজেপি সভাপতি নির্বাচন করে উঠতে পারেনি।
অর্থাৎ দিলীপ ঘোষ যে শুভেন্দু অধিকারীর এক ও অন্যতম শত্রু, তা কেবল বাংলার মানুষ নয়, তা কেন্দ্রীয় বিজেপিও বুঝে গিয়েছিল। দিলীপ ঘোষ যখন বিয়ে করলো, দিলীপ ঘোষের সেই বিয়েকে গোটা পশ্চিমবাংলা স্বাগত জানিয়েছিল, প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা স্বাগত জানিয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল পাঠিয়েছিল, অভিনন্দন পাঠিয়েছিল, মিষ্টি পাঠিয়েছিল, কিন্তু একমাত্র যিনি পাঠায়নি তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী। আর সেই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর হাতে হাতিয়ার তুলে দিল দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে, স্বস্তিক দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে। যে কাজটা শুভেন্দু অধিকারী এতদিনে করে উঠতে পারেনি, বঙ্গ বিজেপি আজকের সেই কাজটা করে শুভেন্দু অধিকারীর হাতে হাতিয়ার তুলে দিল, শুভেন্দু অধিকারীর রাস্তা পরিষ্কার করে দিল। তবে এর পিছনে, অর্থাৎ এই যে পুরো চিত্রনাট্য, তার রাইটার যে শুভেন্দু অধিকারী, তা আর বাংলার মানুষের বুঝতে বাকি নেই। যে শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দুত্ববাদের কথা বলে, যে শুভেন্দু অধিকারী বাংলায় হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলে, যে শুভেন্দু অধিকারী হিন্দুদের রক্ষাকর্তা বলে, বাংলাদেশে হিন্দু বললে যে শুভেন্দু অধিকারী রাস্তায় নামে, সেই শুভেন্দু অধিকারী আজকের অপোজিশন পার্টি একটা হিন্দু মন্দির প্রতিষ্ঠা করলো, তার বিরোধিতা করছে। আর যার ফলে শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদ যে মেকি হিন্দুত্ববাদ, কেবল পলিটিক্যাল ফায়দা তোলার জন্য, রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য তিনি হিন্দুত্বের স্লোগান দেয়, হিন্দুত্বের জয়গান করে, সনাতনী হিন্দুত্ববাদের কথা বলে, তা বিজেপির সঙ্গে সঙ্গে গোটা বাংলার মানুষও বুঝে গেল। গোটা বাংলার মানুষ দেখলো শুভেন্দু অধিকারী কিভাবে দীঘার জগন্নাথ মন্দিরের বিরোধিতা করলো, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে অপপ্রচার করলো, কুকথা বললো। যার ফলে গোটা বাংলার মানুষ পরিষ্কার ও স্পষ্ট হয়ে গেল শুভেন্দু অধিকারী যে হিন্দুত্ববাদের কথা বলে, সেটা কেবলমাত্র ভোট ব্যাংক রাজনীতির জন্য, ভোট ব্যাংক স্বার্থ সিদ্ধির জন্য। শুভেন্দু অধিকারীর মূল টার্গেট হিন্দু রক্ষা করা নয়, ধর্ম রক্ষা করা নয়, সনাতনী ধর্মের প্রচার নয়, সনাতনী ধর্মকে রক্ষা করা নয়। শুভেন্দু অধিকারীর এক ও অন্যতম টার্গেট গদি দখল করা। আমরা দেখেছি অযোধ্যায় প্রধানমন্ত্রী রাম মন্দির প্রতিষ্ঠা করেছে, সেখানে কোনো রাজনীতি নেই। একজন দেশের প্রধানমন্ত্রী তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করলো, তার বেলা খুব ভালো হলো, এই শুভেন্দু অধিকারী সেদিন বগল উঁচিয়ে নাচলো। কিন্তু যখন আমার রাজ্যে একটা জগন্নাথ মন্দির হলো, যখন আমার রাজ্যে একটা হিন্দু মন্দির স্থাপন হলো, তখন শুভেন্দু অধিকারী তার বিরোধিতা করতে শুরু করলো। কারণ শুভেন্দু অধিকারী খুব ভালোভাবে জানে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে এই জগন্নাথ মন্দির স্থাপন করলো, তার ফলে ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারী ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মুসলিম তোষণের অ্যালিগেশন লাগায়, আগামী দিনে আর সেটা লাগাতে পারবে না। ভারতীয় জনতা পার্টির একটা অস্ত্র ভোঁতা হয়ে গেল। ভারতীয় জনতা পার্টির হিন্দুত্বের অস্ত্র বাংলায় ভোঁতা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ মন্দির স্থাপন করার মধ্যে দিয়ে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টি বাংলার মসনদ দখল করতে যে 6% হিন্দু ভোটের সন্ধান চালাচ্ছিল, যে কারণে একের পর এক দাঙ্গা লাগাচ্ছিল, মন্দির ভাঙছিল, যে মন্দির ভাঙা ও দাঙ্গার মধ্য দিয়ে হিন্দুদের সিম্প্যাথি আদায় করে হিন্দু ভোটে 2026 বিধানসভা নির্বাচনে 6% হিন্দু ভোট আরও অতিরিক্ত নিজেদের দিকে টেনে ক্ষমতা দখল করতে চাইছিল, সেই অস্ত্রটা পুরো ভোঁতা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় এই একটা জগন্নাথ মন্দির স্থাপনের মধ্যে দিয়ে। আর যেটা চতুর নেতা শুভেন্দু অধিকারী খুব ভালোভাবে বুঝে গিয়েছে, যে কারণে শুভেন্দু অধিকারী পাগল হয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে সনাতনী হিন্দু যজ্ঞ শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারী, তার দলবল দিয়ে, তার পোষা ইউটিউবারদের দিয়ে, তার পোষা লোকজন নেতা মন্ত্রীদের দিয়ে দিলীপ ঘোষের বিরোধিতা করছে। এবং দিলীপ ঘোষের মতো সফল নেতাকে সাইড করা তার এক ও অন্যতম উদ্দেশ্য। না হলে আগামী দিনে দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতির, বঙ্গ বিজেপির ফোর ফ্রন্টে চলে আসবে। আর দিলীপ ঘোষ ফোর ফ্রন্টে চলে এলে শুভেন্দু অধিকারীকে তৃতীয় বেঞ্চে বসতে হবে। এই ভয়, এই আশঙ্কা থেকে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের বিরুদ্ধে তার পোষা লোকজনকে দিয়ে একের পর এক অ্যালিগেশন আনতে শুরু করেছে, একের পর এক অভিযোগ তুলতে শুরু করেছে। তো এর ফলে আলটিমেট যেটা হলো সেটা হলো খোঁচচুলকে করণ্ড। শুভেন্দু নিজের খোলা গাড্ডায় নিজেই পড়লো। শুভেন্দু অধিকারী যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে যাচ্ছে, আজকের শুভেন্দু অধিকারী এই যে মুখোশ খুলে গেল, সেটাই আগামী দিনে তার সব থেকে বড় কাঁটা হয়ে দাঁড়াবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে। সবাই ভালো থাকবেন।